নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। আমরা এই মুহূর্তে পেয়ে গিয়েছি আমাদের মধ্যে বিশিষ্ট সাহিত্যিক তাসলিমা নাসরিনকে। দিদি নমস্কার, আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত জানাই। গত অগাস্ট থেকে আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে চর্চা করছি বাংলাদেশ নিয়ে। ভারতের অন্য প্রান্তের চিন্তা কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক নিয়েই, আর আমাদের উদ্বেগ আরো অনেকটাই বেশি, কারণ আমরা ভাগ করে নিই ভাষা, সংস্কৃতি, চিন্তা, চেতনা। এতদিন তো অন্তত এমনটাই ছিল, কিন্তু বদলে যাওয়া এই পরিস্থিতিতে আপনার কাছে প্রথমেই জানতে চাইবো, বাঙালি হিসেবে এই সরকার বদলটাকে প্রথম দিকে কেমন ভাবে দেখেছিলেন বা ভেবেছিলেন? যখন প্রথম সেই জুলাই আগস্টের আন্দোলন হয়েছিল, তখন ভেবেছিলাম যে যা হচ্ছে ঠিকই হচ্ছে। হাসিনা দীর্ঘদিন যাবৎ ক্ষমতায়, 15 বছর হয়ে গেছে, তিনি নির্বাচনের আয়োজন করছেন না। তো যেহেতু গণতন্ত্র জরুরি একটা বিষয়, তো ভেবেছিলাম ঠিক আছে, উনি চলে যান, নতুন করে নির্বাচন হোক, নতুন কেউ আসুক। সেটাই তো হওয়া উচিত গণতন্ত্রে। এমন ভাবে অনন্তকালের জন্য ক্ষমতা কেউ চাইবে এবং বসে থাকবে, নড়বে না, এ তো হওয়ার উচিত নয়। কিন্তু যেটা বুঝতে পারিনি সেটা হচ্ছে, ওই যে জুলাই আগস্টে বাংলাদেশে যে ছাত্র জনতার আন্দোলন হয়েছিল, তা আসলে জিহাদি বিপ্লব ছিল, জিহাদি আন্দোলন ছিল। কারণ নেতৃত্বে ছিল কিছু জঙ্গি গোষ্ঠী এবং জিহাদি গোষ্ঠীর ছেলেপুলে। তো প্রচুর শিক্ষার্থী আসলে বুঝতে পারেনি তারা কারা নেতৃত্ব দিচ্ছে। তো নেপথ্যে যে ছিল জিহাদিরা, সেটা অনেকেই বুঝতে পারেনি। এখন বুঝতে পারছে, এখন দেখছে দেশ দখল হয়ে গেছে। জামাতে ইসলামী, হিজবুত তাহরীর নামের একটি জঙ্গি সংগঠন এবং আরো ইসলামী দল ছিল নেপথ্যে। এখন তারাই ক্ষমতায় আছে এবং যেটি কোনোভাবেই বাংলাদেশের জন্য ভালো নয়, সে তো বাংলাদেশ এখন অনুধাবন করতে পারছে। তো কিছু করার নেই, এখন ক্ষমতা অন্যের হাতে। যারা গণতন্ত্রে বিশ্বাসী নয়, নারীর অধিকারে বিশ্বাসী নয়, সংখ্যালঘুর অধিকারে বিশ্বাসী নয়, যারা ইসলামী শাসন কায়েম করতে চায় এবং আলটিমেটলি খেলাফত চায়। দিদি, বদলের যে পদ্ধতি, তাতে মৌলবাদী প্রভাব কতটা ছিল বলে মনে করেন? এই তো বললাম যে মৌলবাদীরাই নেপথ্যে ছিল এবং মৌলবাদীরাই এখন ক্ষমতায়, এবং তারাই দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এইভাবে, এই পরিস্থিতি। দিদি, আসলে এগিয়ে নিয়ে যাচ্ছে না, পিছিয়ে নিয়ে যাচ্ছে। ঠিক, আরো পিছিয়ে যাচ্ছে। দিদি, বাংলাদেশের এই পালাবদলে সাধারণ মানুষের কোনো উন্নতি হলো নাকি আরো খারাপই হয়েছে? এই প্রশ্নটাও তো কোনো উন্নতির তো প্রশ্নই আসে না। এখন কারো বাক স্বাধীনতা নেই, প্রেস ফ্রিডম নেই, তারপর সংখ্যালঘুর অধিকার নেই, নিরাপত্তা নেই। যারা মুক্ত চিন্তায় বিশ্বাস করে, যারা প্রগতিশীল, তাদের কোনো নিরাপত্তা নেই। যারাই এই গত আওয়ামী লীগের যারা নেতা ছিলেন, কর্মী ছিলেন, তাদের নির্যাতন করা হচ্ছে। তারা অনেকে পালিয়ে গেছে, অনেককে গ্রেফতার করা হয়েছে, মিথ্যে মামলায় ফাঁসিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। সুতরাং অনেকে মেরে ফেলা হয়েছে, পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এসব খবর মেইন স্ট্রিম নিউজ পেপার গুলোতে আসছে না, কারণ এখন আবার মেইন স্ট্রিম মিডিয়া গুলো একেবারেই ইউনূসের পক্ষে কথা বলছে, এই ইউনূস সরকারের পক্ষে কথা বলছে। তো আমরা যারা সোশ্যাল মিডিয়াতে অনেক খবরই আসছে, তো সেখানে দেখতে পাচ্ছি যে দেশের অবস্থা খুবই খারাপ। দিদি, এই যে বহু নেতা, ধর্ম প্রচারকরা বিভিন্ন কথা বলছেন, হুমকি দিচ্ছেন, কলকাতা দখল করার কথাও বললেন, এই বিষয়ে কি বলবেন আপনি? না, ওরা তো কলকাতা দখল করবে বলছে, কিন্তু তাতেই তো কলকাতা দখল হয় না। আসলে একটা ভারত বিদ্বেষ ছড়ানো হয়েছে। এই যে যারা জঙ্গি গোষ্ঠী, যারা জিহাদি, যারা মৌলবাদী, তারা তো কখনোই বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি। তারা পাকিস্তানের পক্ষে ছিল। সেই
সাল থেকে। তো এখন তারা পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করতে চায়। এখন যেহেতু তারা ক্ষমতায়, তারা তাদের ইচ্ছে মতো কাজ করছে, পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করছে আর ভারতের সঙ্গে শত্রুতা করছে। ভারত তাদের শত্রু, অথচ ভারতকে মিত্র শক্তি হিসেবেই সবাই জানে, যে ভারত আমাদের সহযোগিতা করেছিল মুক্তিযুদ্ধে, যে ভারত ছাড়া আমাদের স্বাধীনতা সম্ভব ছিল না। সেই ভারতের বিরুদ্ধে তারা, যেহেতু তারা রাজাকার ছিল, তারা স্বাধীনতা বিরোধী অপশক্তি, সুতরাং তারা এখন ভারত বিদ্বেষ ছড়াচ্ছে, ভারতের বিরুদ্ধে বলছে। তারা এই যে কলকাতা দখল করে ফেলবো, ভারত দখল করে ফেলবো, এইসব এইসব বলছে তারা, হুমকি দিচ্ছে। আসলে হুমকিতে তো কোনো কাজ হয় না, এসব মূর্খ আর অশিক্ষিতের দল। এখন এগুলোকে অর্থাৎ দিদি আপনিও মনে করেন কোথাও এগুলো হাস্যকর হুমকি, ফাঁকা বুলি দেওয়া হচ্ছে? দিদি আপনিও তো মৌলবাদের শিকার হয়েছেন, আপনি কি মনে করেন কতটা ভয়ঙ্কর? ভয়ঙ্কর যদি এখন তো ভয়ঙ্কর অবস্থা চলছে সেই অগাস্ট থেকে। এখন এখন যে সামনে যে নির্বাচন আসছে, সেখানে যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যদি আসে, ক্ষমতায় আসে, তাহলে যদি এই ধর্মভিত্তিক যে জামাতে ইসলামী দল, নির্বাচনে কি আদৌ তারা লড়াই করতে পারবে? নির্বাচন তো হবে, সব রাজনৈতিক দলই অংশগ্রহণ করবে আমার বিশ্বাস। এবং যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যেমন আওয়ামী লীগ এবং বিএনপি, এরা যদি একসঙ্গে হয় এবং তারা যদি জোট বেঁধে এই জামাতে ইসলামীকে, যে স্বাধীনতা বিরোধী অপশক্তি, যে এই জামাতে ইসলামী এখন যারা ইউনূসের সঙ্গে আছে, এদেরকে হটানো খুব জরুরি, অথবা ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করাই উচিত। কারণ ধর্ম এবং রাষ্ট্রকে পৃথক করতেই হবে, সেকুলারিজম থাকতেই হবে। একেবারে দিদি আপনি তো খুব মারাত্মক কথা বলছেন। আওয়ামী লীগ এবং বিএনপি পরস্পরের শত্রু, তাদেরকে এক হতে হবে, মানে লড়াইটাও তো মারাত্মক। এবং এই যে জোট, মানে বিএনপি এবং আওয়ামী লীগ, তারা যদি এক হয়, এই পরস্পর শত্রু, তারা বন্ধু হবে, এটা কি সম্ভব আদৌ? না, এখন তো তাদের বন্ধু হতেই হবে। কারণ হচ্ছে এই জামাতি জিহাদি জঙ্গি গোষ্ঠী থেকে দেশকে বাঁচাতে হলে তাদের বন্ধু হতেই হবে, তাদের একসঙ্গে লড়াই করতেই হবে জামাতি ইসলামের বিরুদ্ধে। কারণ সমস্ত ইসলামী দল এখন একসঙ্গে, তারাই এখন ক্ষমতায়, তারাই এখন দেশটাকে পিছিয়ে নিচ্ছে। এখন দেশটাকে এগিয়ে নিতে হলে মুক্তিযুদ্ধের পক্ষের যে শক্তি আছে, সবাইকে একত্র হতে হবে। একই সঙ্গে দিদি আমরা দেখলাম যে রাহাত ফাতি আলী খান বলছেন যে তারা বাংলাদেশের সঙ্গে রয়েছেন, কিন্তু আপনি কোন দিকে? আপনি কি তাহলে ভারতপন্থী? এখানে না ভারতপন্থী বলে কিছু নেই। আমি যদি বাংলাদেশ পন্থী হয়ে থাকি, তাহলে আমাকে ভারতপন্থী হতেই হবে। কারণ বাংলাদেশ জন্মের সময় ভারত ছিল বন্ধু, ভারত ছিল মিত্রশক্তি, এবং পাকিস্তান ছিল শত্রু। কারণ পাকিস্তান বাংলাদেশের এই 30 লক্ষ মানুষকে হত্যা করেছিল, 2 লক্ষ মেয়েকে ধর্ষণ করেছিল, এবং পাকিস্তান হচ্ছে ধর্মভিত্তিক দেশ, এবং আমরা এনেছিলাম সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা। সেখানে একটা ধর্মীয় মৌলবাদী দেশের সঙ্গে তো বাংলাদেশের বন্ধুত্ব হতে পারে না। সেখানে ভারত যেমন সেকুলার, বাংলাদেশও সেকুলারিজমের আদর্শে বিশ্বাস করেছে সেই বাংলাদেশের জন্ম থেকে। সুতরাং সবাইকে ভারতপন্থী হতেই হবে যদি তারা বাংলাদেশপন্থী হয়। স্পেশালি আপনি কোথাও, আপনাকে যেহেতু ভারত আশ্রয় দিয়েছিল, সেই কারণে কি ভারতপন্থী এটা বলা যেতে পারে? না, সেই কারণে নয়। আসলে আমি তো বাংলাদেশ থেকে সোজা এখানে আসিনি। আমি ইউরোপের নাগরিক, আমি সুইডেনের নাগরিক। আমি দীর্ঘ বছর আমি ইউরোপে ছিলাম। তারপর বাংলাকে ভালোবেসে প্রাণের টানে আমি কলকাতায় এসেছিলাম বাস করতে। সেই কলকাতায় বাস করা সম্ভব হয়নি বলে
এখনো আমি ভারতে আছি, যেহেতু যেহেতু এই দেশ এবং আমার দেশ প্রায় একই রকম। আর অথবা বাংলাকে ভালোবাসি বলেই, ভারতের একটি ভাষা তো বাংলা, সে কারণেই আছি, ভালোবেসে আছি সেখানে। ভারতে থাকি বলেই ভারতপন্থী তা নয়। আসলে পন্থী হওয়ার চেয়ে আরো বেশি সিরিয়াসলি দেখতে হবে বাংলাদেশের স্বার্থ কোথায় আছে। বাংলাদেশ ভালো মানে বাংলাদেশ যদি আরেকটা উগ্র মৌলবাদী দেশ পাকিস্তানের সঙ্গে মেলে, তাহলে তো সেই অপরাধী, যুদ্ধাপরাধী শক্তি, অপশক্তি তো বাংলাদেশ শাসন করবে এবং বাংলাদেশ দখল করবে। সেটা তো আমরা চাই না। আমরা চাই স্বাধীনতার আহ যে আদর্শ ছিল, মুক্তিযুদ্ধের যে চেতনা বা আদর্শ, সেই অনুযায়ী চলতে এবং সেই অনুযায়ী দেশ গড়তে। এবং এই আদর্শে আছে সেকুলারিজম, আছে আছে গণতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র। এই 4টি মূল নীতি ছিল। সেই আদর্শে তো মানুষকে বিশ্বাস করতে হবে যদি সভ্য দেশ গড়ে তুলতে চায়। আর যদি এটা ইসলামিক কান্ট্রি হতে চায়, তাহলে পাকিস্তানের সঙ্গে যোগ দিতে হবে বা পাকিস্তানকে বন্ধু ভাবতে হবে। সেটা তো কোনো কালেই ভালো নয়। আমরা সেই জানি সম্ভাবনা কি পাকিস্তান আছে ইসলামিক কান্ট্রি হওয়ার? আপনার কি মনে হয়? আহ, আমার আমার এখনো মনে হয় না যে নির্বাচনের পর যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আসে ক্ষমতায়, তাহলে কিছুতেই এটাকে ইসলামিক শাসন কায়েম করতে, বাংলাদেশ কখনো মানে ইসলামিক রিপাবলিক হবে না এবং ইসলামিক শাসন কায়েম করবে না। এবং এখন যারা ক্ষমতায় আছে, জঙ্গি জিহাদি জামাতি গ্রুপ, এরা চাইছে ইসলামী শাসন, এরা চাইছে খেলাফত। এবং এদের থেকে দেশকে বাঁচাতে হলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে একজোট হতে হবে এবং লড়াই করতে হবে। যদি বর্তমান পরিস্থিতি নিয়ে যখন আমরা আলোচনা করছি, এখান থেকে একটা প্রশ্ন, যে শেখ হাসিনা কি অন্য পথ নিতে পারতেন? মানে বলতে চাইছি, যেভাবে দেশ ছাড়লেন তিনি, এই পথ অবলম্বন না করে যদি অন্য কোনো ভাবে সমাধানের পথ খুঁজতেন? তার আগেই সচেতন হওয়া উচিত ছিল। তিনি অনেক ভুল করেছিলেন। তিনি এই এইসব মৌলবাদীদের খুব প্রশ্রয় দিয়েছিলেন, প্রচুর মসজিদ মাদ্রাসা করেছিলেন, যেখানে জিহাদিদের জন্ম হয়েছে। এইসব যারা মৌলবাদী, তাদের তিনি ওয়াজ করতে অনুমতি দিয়েছিলেন, যে ওয়াজের মাধ্যমে মানুষের, যুব সমাজের বিশেষ করে মগজ ধোলাই করা হয়েছে। তারা মৌলবাদী হিসেবে গড়ে উঠেছে। এবং তিনি মাদ্রাসার যে ডিগ্রি, সেটাকে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি সমমানের করে দিয়েছিলেন। এবং তার লোক, তিনি যেহেতু নির্বাচন দেননি, সেহেতু জনসাধারণের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এবং এবং তিনি যাদের নিয়ে সরকার চালাতেন, তারা খুব মানে অসৎ লোক ছিল, প্রচুর দুর্নীতি করেছে। তারপর প্রচুর টাকা পয়সা লুটপাট করে দেশ থেকে বেরিয়ে গেছে, এখন বিদেশে মহা আরামে এসে থাকছে। সেগুলো আওয়ামী লীগের কারণেই হয়েছে। তিনি বিষয়টা দেখেননি। তারপর তো আর্মি উনাকে বলেছেন চলে যাওয়ার জন্য, দেশ ছাড়ার জন্য। হয়তো আর উপায়ও ছিল না, কারণ জনতা এতই ক্ষিপ্ত ছিল যে তাকে হয়তো মেরেই ফেলতো। সে কারণে উনি চলে গেছেন। একটা হয়তো এটা ভালোই হয়েছে। তিনি যদি চলে না যেতেন, পদত্যাগ করতেন এবং নির্বাচন দিতেন, তাহলে হয়তো উপায় ছিল থাকার। যেহেতু তিনি পদত্যাগ করতে চাননি সময় মতো, এবং যখন দেখছেন যে জনতা এগিয়ে আসছে, মিছিল এগিয়ে আসছে এবং এটা মানে থামছে না, প্রতিদিন চলছে, তার উচিত ছিল ছাত্রদের, যে তিনি যে পুলিশকে আদেশ দিয়েছিলেন যে ছাত্র হত্যা করার, সেটা করা তার একেবারেই উচিত হয়নি। সেটা না করলে তিনি থাকতে পারতেন দেশে, নির্বাচন দিতেন এবং নির্বাচনে অংশগ্রহণ করতেন। তিনি হয়তো অত ভোট পেতেন না, কিন্তু বিরোধী দলে তো থাকতে পারতেন। ঠিক, মানে সঠিক সময় সঠিক পদক্ষেপ নেওয়াটা উচিত ছিল এবং অনেক আগে সতর্ক হওয়াটা উচিত ছিল, খুব জরুরি ছিল। একদমই। দিদি, বাংলাদেশি সংস্কৃতি প্রেমী বহু মানুষ, তারা কিন্তু কোনো কথা বলছেন না। আর জানিয়ে এপারের বহু মানুষ চিন্তিত,
যেমন মোশাররফ করিম, তানজিন তিশা, চঞ্চল চৌধুরী, কেউ কোনো কথাই বলতে পারছেন না। এমনকি রাহুলের বাড়ি পুড়িয়ে দেওয়ার পরেও কিন্তু কেউ কিছু বলতে পারছেন না। কেন, কি মনে হয়? এটা আমরা যে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ হয়েছে, যথেষ্ট প্রতিবাদ হয়েছে, কিন্তু যারা এখন দেশে আছেন তারা নিরাপত্তার কারণেই কিছু বলছেন না, কারণ তাদের বিরুদ্ধে এই যে জামাতি জঙ্গি দল খুব ক্ষেপে আছে এবং তাদেরকে হয়তো সামনে পেলে মেরেও ফেলতে পারে। এবং এত মানুষকে মিথ্যে মামলায় গ্রেফতার করা হচ্ছে, তো তারা সবাই তটস্থ, তারা মুখ খুললে বিপদ হবে এই কারণে মুখ খুলছে না। কিন্তু যারা দেশের বাইরে আছে তারা সোশ্যাল মিডিয়ায় খুব প্রতিবাদ করছে, সেটা যেহেতু তাদের গ্রেফতার হওয়ার ভয় নেই তাই করতে পারছে। কিন্তু দেশে অনেক বুদ্ধিজীবীকে, তারপর সাংবাদিককে তারা জেলে ঢোকানো হয়েছে মিথ্যে মামলা দিয়ে। এইসব কে হচ্ছে। কোথায় আছেন, কারোর সঙ্গে কি আপনার যোগাযোগ হয়েছে বা কথা বলা সম্ভব হয়েছে? দেখুন, যারা তো সবাই তো আর সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট করতে পারছে না বা অ্যাক্টিভ নয় এই মুহূর্তে, সেক্ষেত্রে যারা বাংলাদেশে রয়েছেন বহু সংস্কৃতি প্রেমী মানুষ, তাদের সঙ্গে কি কোনোভাবে যোগাযোগ হয়েছে আপনার, বা কেমন আছেন তারা, কিছু খোঁজ রয়েছে? তারা কেমন আছে তা আমরা অনুভব করতে পারছি। সোশ্যাল মিডিয়া একটা বড় খুব এই মুহূর্তে খুবই প্রয়োজনীয় একটা মিডিয়া, যেহেতু মেইন স্ট্রিম মিডিয়ায় কোনোই খবর আসছে না। এখানে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বা আওয়ামী লীগের কাউকে মেরে ফেলা হচ্ছে বা গুম করে দেওয়া হচ্ছে বা গ্রেফতার করা হচ্ছে, এই খবরগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতেই আসছে। এখন ওরা কেমন আছে, কারা ব্যক্তিগত যোগাযোগ যাদের সঙ্গে আছে তার খবর পাচ্ছি, তারা সবাই আত্মগোপন করে আছে। আর যারা যারা ওই যে বললাম, যারা দেশের বাইরে আছে তারাই শুধু সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করতে পারছে। ভেতর থেকে যারা প্রতিবাদ করছে তারা ছদ্মনামে প্রতিবাদ করছে সোশ্যাল মিডিয়ায়।